আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের বাংলা বইয়ের খুবই জনপ্রিয় কবিতা, খুবই সহজ কবিতা তাহারেই পড়ে মনে, এই কবিতাটির বিষয়ে আলাপ করব। আমরা কবিতা ধরে ধরে একেবারে সেই ঋতুবর্ণন থেকে শুরু করে কঠিন কবিতাগুলো প্রথমেই আলাপ করে ফেলেছি। তোমরা স্কুল অফ এক্সেলেন্সের ফেসবুক পেজে অথবা ইউটিউবে কোনো কবিতার নাম লিখে স্কুল অফ এক্সেলেন্স লিখলে তোমরা সেই কবিতাটি পেয়ে যাবে। কঠিন সকল কবিতাই আলাপ করা হয়ে গিয়েছে। আমাদের একটা কিংবা দুটো খুব সহজ কবিতা, তার মধ্যে একটি তাহারেই পড়ে পড়ে মনে, এইটা আলাপ করা বাকি আছে। আমরা আজকে তাহারেই পড়ে মনে এই বিষয়ে একটু আলাপ আলোচনা করব। তো প্রথমেই চলো আমরা তাহারেই পড়ে মনে কবিতার কবি সুফিয়া কামাল সম্পর্কে একটু কথা বলে নেই। খুব বেশি কথা বলবো না, তোমার টেক্সটে যে তথ্যটুকু দেওয়া আছে সেই তথ্যের মধ্যে কোন তথ্যটুকু আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই তথ্যটুকু নিয়েই আমরা মূলত আজকে দিনে আমাদের কথা সীমাবদ্ধ রাখবো। এছাড়া সুফিয়া কামাল ও সুফিয়া কামালের সাহিত্যিক প্রবণতা সম্পর্কে দিয়ে একটি কথা বলেই আমরা তাহারেই পড়ে মনে কবিতা শুরু করব। কবিতাটির আয়তন খুব বড় নয়, পাঁচটি তোমার অনুচ্ছেদ, প্রত্যেক অনুচ্ছেদে 6টি করে পংক্তি রয়েছে, টোটাল 30 পংক্তিতে কবিতাটি লেখা আছে। তো চলো আমরা সুফিয়া কামাল সম্পর্কে কি বলা আছে পাঠ্য বইয়ে সেটা একটু প্রথমেই দেখে নিই। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট কবি ও নারী আন্দোলনের পথিকৃৎ। আমরা গতদিন যে অর্ধাঙ্গী প্রবন্ধটি করেছি সেখানে কিন্তু নারী আন্দোলন, নারীবাদ এগুলোর মধ্যে বস্তুত পক্ষে পার্থক্য কি, ঠিক আছে, নারীবাদের যাত্রা কবে থেকে শুরু হয়, নারী আন্দোলন মূলত কবে থেকে শুরু হয়, নারী আন্দোলন ও ফরাসি বিপ্লব কিভাবে একত্রে সংঘটিত হয়েছে, সেই সমস্ত বিষয়ে কথাবার্তা বলেছি। আজকে আর ওইসব বিষয়ে আমরা কথা বলে সময় নষ্ট না করি, আমরা সরাসরি চলে যাই। এই তথ্যটুকু একটু মনে রাখো যে সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট কবি ও নারী আন্দোলনের পথিকৃৎ। রোকেয়া সাখাওয়াত হোসেনের অর্ধাঙ্গী প্রবন্ধে কিন্তু নারী আন্দোলনের পথিকৃৎ এই কথা কিন্তু বলা নেই। নারী আন্দোলন আর নারীবাদী তাত্ত্বিক এই বিষয় কিন্তু এক জিনিস নয়। তিনি 1911 খ্রিস্টাব্দে 20 জুন বরিশালে জন্মগ্রহণ করেন, তার পৈতৃক নিবাস কুমিল্লা। আমি এই প্রশ্নটা অনেক সময় আসতে দেখেছি যে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছেন বরিশালে কিন্তু তার পৈতৃক নিবাস কোথায়, কুমিল্লায়। অনেক সময় দেখা যায় যে আগেকার সময়ে আমার মাকে দেখেছি অথবা আমার বাড়ির অন্যান্য যারা আছেন তারা যখনই প্রেগনেন্সি পিরিয়ড আসতো তখন বাবার বাড়িতে চলে যেত, কারণ এই প্রেগনেন্সির সময়টা মাই মেয়েদের সবচেয়ে ভালো যত্ন নিতে পারে। তো আমরা দেখলাম সুফিয়া কামাল তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেছেন বরিশালে এবং তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও সুফিয়া কামাল নিজ চেষ্টায় ভাষা ও সাহিত্য চর্চা করেন এবং প্রতিষ্ঠা লাভ করেন। বাংলাদেশের কয়েক দশকের আন্দোলন সংগ্রাম, বিশেষত নারী অধিকার, এই যে নারী অধিকার আন্দোলনে তিনি নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। আবারও বলে নেই, নারীবাদী তাত্ত্বিক, নারীবাদী প্রত্যাশা আর নারীবাদের আন্দোলন বিষয়টা কিন্তু এক জিনিস নয়। তো এখন চলো আমরা ওনার সম্পর্কে জানলাম, ব্যক্তি সুফিয়া কামাল সম্পর্কে জানলাম। এখন আমরা কবি সুফিয়া কামাল সম্পর্কে জানবো, যে তার লেখা যে বিষয়গুলো, যে কবিতাগুলো আমরা পাচ্ছি, যে গ্রন্থগুলো পাচ্ছি, সেই গ্রন্থগুলোর মধ্যে মূল মতবাদ কি, মূল প্রবণতাটা কি, আসলে প্রকৃতি প্রেম ও রোমান্টিক অনুভব, এই হচ্ছে মূল কথা। প্রকৃতি প্রেম ও রোমান্টিক অনুভব, এই প্রশ্ন এসেছে যে নিচের কোন কবির লেখার মূল অনুভব প্রকৃতি প্রেম ও রোমান্টিকতা, এরকম আসতে দেখেছি। আমরা গতদিন বলেছিলাম যে যখন কিংবদন্তির কথা বলছি, আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে ওনার সাহিত্যের মূল যে প্রবণতা সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গৌরব, আর হলো ভাষা আন্দোলন এবং ঐতিহ্য ও ইতিহাস বিষয়ক আলোচনা, তাই তো? তার অধিকাংশ কবিতার মূল সুর সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, এই কথা মনে রাখবা, সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী আর অভিযাত্রিক। এগুলো কি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী আর অভিযাত্রিক। এছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতিকথা লিখেছেন। তার লেখা 71 ডায়েরি, আবার
এটা মনে রাখবে, 71-এর ডায়েরি। তোমরা কিন্তু 9-10 একটা পড়েছো, 71-এর দিনগুলি, ওটা কিন্তু জাহানারা ইমাম লিখেছেন। আর 71-এর ডায়েরিকে লিখেছেন সুফিয়া কামাল লিখেছেন, অর্থাৎ বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের সময় দিন ক্রমে যে কাহিনীগুলো উনি দেখেছেন সেগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মূল্যবান গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। তিনি একজন গুরুত্বপূর্ণ শিশু সাহিত্যিক, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক সহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। এই হচ্ছে প্রদত্ত তথ্যগুলো। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য কোনগুলো হবে? যে তিনি জন্মগ্রহণ কোথায় করেছেন, কত সালে করেছেন, তার পৈতৃক নিবাস কোথায়, তার যে সাহিত্য সাধনা, এই সাহিত্য সাধনার মূল বিষয়বস্তু মূলত কি, যেটা আমরা এখানে বললাম, প্রকৃতি, প্রেম ও রোমান্টিক অনুভব। আর তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ কোনগুলো, তিনি মুক্তিযুদ্ধ অবলম্বনেতে যার গুরুত্বপূর্ণ দিনলিপি বিষয়ক গ্রন্থ, সেটার নাম কি, নাম হচ্ছে কে 71-এর ডায়েরি। আর তিনি একজন গুরুত্বপূর্ণ শিশু সাহিত্যিকও বটে। তাই তো? এই তথ্যটুকু আপাতত আমাদের জানলেই হবে। এবার চলো আমরা কবিতায় প্রবেশ করি। তাহারেই পড়ে মনে, আমাদেরকে খুঁজতে হবে তাহারেই পড়ে মনে। এই তাহারেই, এই যে এটা কে, তাহারেই পড়ে মনে, এই ইনি কে, ইনি কি ব্যক্তি, ইনি কি, কি আসলে, এইটা যদি খুঁজে বের করতে পারি তাহলে মনে হয় না এই কবিতা সম্পর্কে আর বেশি কিছু খোঁজার দরকার আছে। আমরা খুঁজব তাহারেই পড়ে মনে, এই তাহার এটা কে। একটা কথা বলে রাখি, দেখো, এই যে আজকে আমি এখন একটু বাইরে থেকে আসলাম, তোমরা হয়তো যদি আমার এই যে সাউন্ড রেকর্ডার, এটার মধ্যে যদি নয়েজ রেকর্ড হইতো বাইরের, তাহলে তোমরা মেঘমালার গর্জন এখন শুনতে পেতে। আমি দেখলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখো, সকালের দিকটাতে অনেক উজ্জ্বল আলো ছিল, আর এখন বৃষ্টি হচ্ছে। তো আমরা যারা কর্মী মানুষ, তাই না, কলেজে গিয়েছি, কলেজ থেকে এসেছি, তারপর আবার এই একটু শখের বশে তোমার এখানে ভিডিও করতে বসেছি। তো সকালে যখন প্রচণ্ড রোদ ছিল, তখন আমার মনের যে অবস্থা ছিল, এখন যে বাইরে বৃষ্টি হচ্ছে, তখন আমার মনের অবস্থা কি এরকম আছে? নাই। তুমি একটু খেয়াল করে দেখো, রাতের বেলা মানুষের যা মনের অবস্থা থাকে, দিনে সে অবস্থা থাকে? যখন কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে তখন মনের যে অবস্থা থাকে, যখন চকচকে রোদ থাকে তখন কি সেই অবস্থা থাকে? থাকে না। এই কথার তাৎপর্য এই যে মানুষের মন, মানব জীবন প্রকৃতি ও পরিবেশ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। ঠিক আছে? স্বাভাবিক অবস্থায় মানুষ প্রকৃতি দ্বারা প্রভাবিত হবে, এটাই হচ্ছে তত্ত্ব কথা। এখন ধরো, বৃষ্টি আসলে আমার গান গাইতে ইচ্ছা করে, যদিও এটা হতো আমার ক্ষেত্রে, বৃষ্টি আসলে আমার গান গাইতে ইচ্ছে করে, আমি রবীন্দ্রসঙ্গীত গাই, নজরুল সঙ্গীত গাই, ধরো আমার এই ধের ধেরে গলায় যা পারি আমি সেটাই গাই। এখন আমার পরিবারে অথবা আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি আজকে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে যান, আর যদি বৃষ্টি আসে, তাহলে কি আমার ওই প্রকৃতির যে পরিবেশ, সেই পরিবেশে কি গান গাওয়া সম্ভব হবে? নাকি ওই আত্মীয়ের যে মৃত্যু, এটাতে আমি শোকগ্রস্ত থাকবো? নিশ্চয়ই শোকগ্রস্ত থাকবো। এটাই হচ্ছে এই কবিতার তত্ত্ব কথা, যে মানুষের মন প্রাকৃতিক অবস্থা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। প্রকৃতি ও প্রাকৃতিক অবস্থা মানুষের মনকে প্রভাবিত করে, কিন্তু মানুষের মন যদি শোকগ্রস্ত থাকে, বিষাদ ভারাক্রান্ত থাকে, দুঃখপ্রাপ্ত হয়, তাহলে প্রকৃতি তার সৌন্দর্যের আয়োজন সত্ত্বেও মানুষের অন্তরকে, মনকে, কার্যধারাকে প্রভাবিত করতে পারে না। ঠিক আছে? তাহলে আবার একবার বলি, এই কবিতার মূল বক্তব্য কি? মানুষের মন প্রাকৃতিক অবস্থা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। যারা সংবেদনশীল মানুষ, বিশেষ করে এই কবি সাহিত্যিক যারা আছেন, তারা তো আমাদের থেকে বেশি সংবেদনশীল। প্রকৃতি কিংবা প্রাকৃতিক অবস্থার পরিবর্তন তাদের মনকে গভীরভাবে প্রভাবিত করে, কিন্তু এরাই যখন শোকগ্রস্ত হন, বিষাদ ভারাক্রান্ত হন, দুঃখ ভারাক্রান্ত হন, বিয়োগ ব্যথায় আক্রান্ত হন, তখন প্রকৃতি তার সমস্ত সৌন্দর্যের আয়োজন সত্ত্বেও একজন সাধারণ মানুষের মতো এদের অন্তরকেও প্রভাবিত করতে পারে না। এই বিষাদের সুর, এই দুঃখের সুরই এই কবিতার মূল বিষয়বস্তু। তো এই কবিতাটার আর একটা গুণ আছে, সেই গুণটা একটু বলে নিয়ে আমরা শুরু করি। গুণটা হচ্ছে, এই কবিতাটা একটি নাট্যধর্মী কবিতা। নাট্যধর্মী কবিতার মূল বৈশিষ্ট্য কি? নাট্যধর্মী কবিতার মূল বৈশিষ্ট্য হচ্ছে সংলাপের মাধ্যমে বক্তব্য বলা। এই সংলাপ এর মাধ্যমে বক্তব্য বলা কবিতা কিন্তু আমরা আগে একটা পড়েছি।
সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আবার আমরা এই সংলাপধর্মী কবিতা পেলাম, যেখানে আমরা দেখব কেউ কাহিনী বর্ণনা করছে না, দুজন চরিত্রের কথোপকথন উপস্থাপিত হচ্ছে। সেই কথোপকথনের মধ্য দিয়ে কবিতায় উল্লেখিত কবির হৃদয়ের একটি গভীর ক্ষত, তার একটি বিয়োগ ব্যথা এখানে উত্থাপিত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অনুষঙ্গে, অর্থাৎ প্রকৃতির বিভিন্ন রূপ এখানে দান্তিকভাবে উপস্থাপন করা হয়েছে, আর তার প্রেক্ষিতে মানব মনে সেটা কী প্রভাব ফেলে, আর শোকগ্রস্ত মানব হৃদয় যে এই প্রাকৃতিক পরিবেশ দ্বারা কোনোভাবেই প্রভাবিত নয়, তার একটি সত্যতা এখানে ফুটে উঠবে। তো চলো, আমরা যে বললাম এটি সংলাপের মাধ্যমে লেখা হয়েছে, তো সংলাপ কার কার মধ্যে হবে? প্রথমেই যদি আমরা লক্ষ্য করি, কেউ একজন বলেছে হে কবি, তার মানে কবির সঙ্গে কথা হয়েছে। কে কথা বলেছে তার নাম এখানে নেই, আমরা কবিতা পাঠে জানতে পারবো তিনি কবির একজন ভক্ত। তাহলে এই দুইটা চরিত্র, কবি এবং কবির ভক্ত, এর মধ্যে কথোপকথনে কি প্রকাশ পাবে? এই উল্লিখিত কবি এর হৃদয়ে যে একটি গভীর শোকগ্রস্ত অবস্থা রয়েছে, সেই শোকগ্রস্ত অবস্থা প্রকাশ করাই হচ্ছে এখানকার মূল বিষয়বস্তু। এটা কিভাবে উপস্থাপিত হবে? প্রাকৃতিক সৌন্দর্যের অনুষঙ্গে উপস্থাপিত হবে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশে এই দুঃখকে সেট করা হবে এবং দেখানো হবে যে শোকগ্রস্ত মানব হৃদয় এই প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা প্রভাবিত নয়। তো চলো, হে কবি বলে সম্বোধন করা হয়েছে। দেখো এখানে সম্বোধন সূচক কমা রয়েছে, দেখতে পেয়েছো? সম্বোধন সূচক কমা রয়েছে। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। ফাগুন, ফাগুন মানে হচ্ছে ফাল্গুন, ফাল্গুন, তাই তো? ফাল্গুন কেন, ফাগুনের কথা কেন বলা হলো? আমরা জানি ফাল্গুন এবং চৈত্র এই দুই মাস হলো, এই দুই বাংলা মাস হচ্ছে বাংলায় কি বসন্ত ঋতু। সেই জন্য বলছে ফাগুন যে এসেছে ধরায়, তার মানে বসন্ত শুরু হয়েছে। ধরায় শব্দের অর্থ কি? পৃথিবীতে। তার মানে কবি বলছেন, কবির ভক্ত বলছেন হে কবি, কবিকে ডেকে বলছেন তুমি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, তো কি করতে হবে? বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বসন্তে বরিয়া, দেখো এইখানে আমি একটা এই শব্দটা এখানে লিখি, বসন্তে। এইখানে বসন্ত প্লাস বসন্ত প্লাস এখানে সপ্তমী বিভক্তি প্রয়োগ করা হয়েছে, কিন্তু এইখানে সপ্তমী অর্থে সপ্তমী না, এখানে দ্বিতীয় অর্থে সপ্তমী, অর্থাৎ এখানে এ ইজ ইকুয়াল টু কে। আমি যদি বলি আমায় তুমি ভুলে গিয়েছো, কিভাবে বললাম? দেখো আমি এখানে লিখি আমায় তুমি ভুলে গিয়েছো, ধরো আমায়, তাই আমায় মানে কি? অন্তস্থ ইজ ইকুয়াল টু সপ্তমী, কিন্তু এটার মানে কি? আমাকে, আমাকে তুমি ভুলে গিয়েছো। তার মানে কে ইজ ইকুয়াল টু অন্তস্থ অথবা এর মানে হলো এ অন্তস্থ তে এতে সপ্তমী, এখানে কে অর্থে ব্যবহৃত, অর্থাৎ দ্বিতীয় অর্থে সপ্তমীর প্রয়োগ। তাহলে বসন্তে মানে কি? বসন্তে মানে তাহলে কি দাঁড়াচ্ছে? বসন্তে মানে দাঁড়াচ্ছে বসন্ত কে। বসন্তে বরিয়া, বরিয়া শব্দের অর্থ হলো বরণ করে, বরণ করে। তাহলে বসন্তকে বরণ করে তুমি লবে নাকি? লবে শব্দের অর্থ নিবে। তুমি কি বসন্তকে বরণ করে নিবে না? তব, তব শব্দের অর্থ তোমার। বন্দনায়, বন্দনায় মানে হচ্ছে প্রশংসায়, প্রশংসায়। তার মানে কি দাঁড়াচ্ছে? ভক্ত কবিকে বলছে হে কবি, প্রকৃতিতে ফাল্গুন এসেছে, তারপরও তোমার কণ্ঠ নীরব কেন? তুমি কি বসন্তকে তোমার প্রশংসা সঙ্গীতের মাধ্যমে বরণ করে নিবে না? এটা দিয়ে বোঝা যাচ্ছে ভক্তের এই প্রশ্নের কারণ কি আমরা বুঝতে পারি যে প্রতিবার বসন্ত আসলে নিশ্চয়ই এই কবি বসন্তকে বরণ করতেন। তো এবার বসন্ত এসে গিয়েছে, কবির কণ্ঠ নীরব দেখে, কবির কণ্ঠ নীরব দেখে ভক্ত প্রশ্ন করেছে যে প্রকৃতিতে ফাল্গুন এসেছে, তুমি কি তোমার প্রশংসা সঙ্গীতের মাধ্যমে এই ফাল্গুনকে কিংবা বসন্তকে বরণ করে নিবে না? এই গেল
প্রথম এই কথাটুকু কার? ভক্তের। এখন ভক্ত আমাদেরকে বলছে, দেখো এই কবিতায় টোটাল যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো আমাদেরকে কে বলেছে? কথোপকথন হয়েছে কবির ভক্ত এবং কবির মধ্যে। এই কথোপকথনের সময় আমরা কি প্রেজেন্ট ছিলাম? ছিলাম না। আমাদের কাছে কে বলছে? আমাদের কাছে কবির ভক্ত বলেছে যে আমি এই প্রশ্ন করেছিলাম, হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। এই প্রশ্ন যখন আমি করেছি, তখন কহিল সে স্নিগ্ধ আখি তুলি। আমি যখন এই প্রশ্ন তাকে করেছি, তখন সে আমার দিকে কোমল চোখ তুলে তাকালো। তো তোমাদের টেক্সটে আসে স্নিগ্ধ আখি বলতে কি বোঝায়? কোমল চোখ অথবা কোমল নেত্র, নেত্র মানে চোখ, তাই তো? দক্ষিণ দুয়ার গেছে খুলি, দেখো এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে, লক্ষ্য করো এই যে নোট অফ ইন্টারগেশন, তার মানে প্রশ্ন করা হয়েছে। যদি স্বাভাবিকভাবে কি হয়, যদি আমাকে কেউ প্রশ্ন করে, তাহলে আমি কি প্রশ্ন করব নাকি আমি উত্তর দিব? উত্তর দিব। আর উত্তরের সেন্টেন্সগুলো তো ইন্টারোগেটিভ হবে না, অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কথা। কিন্তু কবি উত্তর না দিয়ে কি করলেন? প্রশ্ন করলেন। দক্ষিণ দুয়ার গেছে খুলি, দক্ষিণ দুয়ার খুলে যাওয়া মানে হচ্ছে দক্ষিণ দিক থেকে বসন্তের বাতাস প্রবাহিত হওয়া। আমরা কিন্তু ঋতু বর্ণন কবিতা যখন পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তখন বলেছিলাম যে মলয়া সমীর হইলা কামের পদাতি। কোথায় মলয়া সমীর? এই মলয় পর্বত কোথায়? দক্ষিণ দিকে। সেই মলয় পর্বত থেকে আসা বাতাসকে বসন্তের দূত মনে করা হয়েছে। এখানেও কিন্তু ফার্স্ট বসন্তের প্রথম লক্ষণ কোনটি? দক্ষিণ দুয়ার গেছে খুলি। তার মানে কবি দক্ষিণ দিক থেকে যদি বাতাস প্রবাহিত হয়, তাহলে আমি তো প্রকৃতির মধ্যেই বসবাস করি, তাহলে কি আমি জানবো না? কিন্তু কবি জানছেন না, সেই জন্য সে জিজ্ঞেস করছে দক্ষিণ দুয়ার গেছে খুলি, তার মানে দক্ষিণ দিক থেকে কি বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছে? এই কথার মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে প্রকৃতিতে বসন্তের যে লক্ষণ, সেই লক্ষণ যে প্রকাশ পেয়েছে, কবি সেই সম্পর্কে সচেতন নন, তিনি উদাসীন হয়েছেন, তাই তো? সেই কারণেই প্রশ্ন করেছেন। শুধু একটা প্রশ্ন করে থামেননি। ফার্স্ট প্রশ্ন কি? তাহলে আমি এই আলোকে তোমাকে প্রশ্ন করব, তাহারে পড়ে মনে কবিতা অবলম্বনে কবির প্রশ্নের আলোকে বলো যে বসন্তের প্রথম লক্ষণ কোনটি? প্রথম লক্ষণ কোনটি? দক্ষিণ দুয়ার গেছে খুলি। তাহলে দক্ষিণ দুয়ার গেছে খুলি, এই কথার মানে কি? দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছে কিনা। সেকেন্ড কি? বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? বাতাবি নেবু তোমরা দেখেছো, বাতাবি নেবু ওই যে আর কয়েকদিন পরেই বাজারে পাওয়া যাবে, আগস্টে সেপ্টেম্বরে পাওয়া যায়, বড় বড় নেবু জাতীয় ফল। এবং এই বাতাবি নেবুর ফুল বসন্তে ফোটে। আমি তোমাদেরকে বলবো, শহরে যারা আছো তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি ঘুরতে যাও, তাহলে কলা ভবনের মাঝখানের দরজার পূর্ব পাশে দেখবে, আমরা যখন ছিলাম স্টুডেন্ট, তখন ওই গাছগুলো আরও বেশি পরিমাণ ছিল, ছোট ছোট ছিল। এখন গাছগুলো বড় হয়েছে, খুব একটা বেশি সংখ্যক নাইও, কিন্তু তুমি বসন্ত গেলে দেখতে পাবা সাদা ফুলে ভরে যাবে এবং প্রচুর পরিমাণে ভ্রমর আসে, প্রচুর ভ্রমর আসে এই ফুলের মধ্যে। সেটা বলেছে বসন্তেই ফোটে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? আর কি হয় বসন্তে? ফুটেছে কি আমের মুকুল। আরও বলেছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল। সমীর, সমীর শব্দের অর্থ বাতাস। এই যে দক্ষিণ দিক থেকে প্রবাহিত বাতাস, এই বাতাস কার গন্ধ? এই যে বাতাবি নেবুর ফুল সহ বিচিত্র ফুল, আমের মুকুল, এই সব গন্ধে গন্ধে কি অধীর আকুল হয়ে পড়েছে। তাহলে কয়টা প্রশ্ন করা হয়েছে? প্রথম একটা প্রশ্ন করেছিলেন ভক্ত, হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। মনে আছে তো? হে কবি, প্রকৃতিতে ফাল্গুন এসেছে, তারপরও তুমি নীরব কেন? তুমি কি তোমার প্রশংসার মাধ্যমে বসন্তকে বরণ করে নিবে না? এই প্রশ্নর উত্তর না দিয়ে কবি কি বলে জিজ্ঞেস করেছে? দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছে কি? বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? এবার চতুর্থ প্রশ্ন, দক্ষিণা সমীর, অর্থাৎ দক্ষিণ দিক থেকে প্রবাহিত হওয়া বাতাস গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই যে বিচিত্র ফুল ফুটেছে, তাতে দক্ষিণ দিক থেকে প্রবাহিত বাতাস কি অধীর এবং আকুল হয়ে পড়েছে। ক্লিয়ার? টোটাল মিলে আমরা কি বুঝতে পারলাম? প্রকৃতিতে পরিবর্তন এসেছে, কিন্তু আমাদের কবি কোনো একটা অজানা কারণে জানেনই না প্রকৃতিতে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছে কিনা, বাতাবি নেবুর ফুল ফুটেছে কিনা, আমের মুকুল ফুটেছে কিনা, এবং দক্ষিণ দিক থেকে প্রবাহিত এই বাতাসে সুগন্ধ জড়িয়ে আছে কিনা কবি জানেন না। কেন জানেন না আমরা খুঁজে দেখি। এখন ভক্ত বলছে, এখনো দেখনি তুমি
এখন বলো, তুমি যদি বলো যে আচ্ছা এই আমাদের পরীক্ষার কি রুটিন দিয়েছে, কেউ যদি একজন বলে ও মা এখনো দেখোনি, এখন তাহলে বলো পরীক্ষার রুটিন দিয়েছে না দেয়নি? অবশ্যই দিয়েছে, এবং দেয়নি শুধু, অনেক আগেই দিয়েছে, অনেক আগেই দিয়েছে, সেজন্যই সে বলেছে এখনো দেখোনি। এখানে বলেছে এখনো দেখোনি তুমি যে এই যে পরিবর্তনগুলো হয়েছে, দক্ষিণ দিক থেকে প্রবাহিত বাতাস, বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, দক্ষিণের বাতাসে ফুলের সুবাস, এই পরিবর্তনগুলো তুমি এখনো দেখোনি। কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি? উন্মনা শব্দের অর্থ উদাসীন। তার মানে প্রকৃতির প্রতি এই যে প্রশ্নগুলো করেছে, এখন এক একটা ইউনিভার্সিটিতে এক একটা বোর্ডে এক এক রকম প্রশ্ন আসবে। টোটাল মিলে আমি বুঝলাম কি, আগের কারণগুলো কবি কেন জানেন না? উন্মনা, সেই কারণে জানেন না। এখন যদি আমি বলি প্রকৃতিতে দক্ষিণা বাতাস প্রবাহিত হয়েছে কিনা, কবি এটা জানেন না, কেন? উদাসীন। বাতাবি লেবুর ফুল ফুটেছে কিনা, কবি এটা জানেন না, কেন? উদাসীন। দক্ষিণ দিকের বাতাসে ফুলের গন্ধ জড়িয়ে আছে কিনা, কবি জানেন না, কেন? উদাসীন। প্রশ্ন প্রকৃতি সম্পর্কে এখন যা আসবে কবি জানেন না, এটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে একটাই কারণ, কেন কবি আজ এমন উন্মনা তুমি? আর কি, কোথা তব নবপুষ্প সাজ, অর্থাৎ বসন্ত এসেছে, ফুল ফুটেছে, তাহলে তোমার বাড়ি এবং তোমার শরীর এ তো ফুলে ফুলে সাজানো থাকার কথা, তোমার নিজেরও ফুলের সাজসজ্জা গ্রহণ করার কথা, তোমার বাড়িতেও ফুলের সাজসজ্জা থাকার কথা। বসন্ত আসলো, ফুল ফুটলো, তাহলে তুমি ফুলে ফুলে সাজোনি কেন? তোমার ঘর বাড়ি ফুলে ফুলে সাজাওনি কেন? এই প্রশ্ন যখন করলো, কহিল সে সুদূরে চাহিয়া। ভক্ত আমাদেরকে বলে দিচ্ছেন যে আমি যখন এই প্রশ্ন জিজ্ঞেস করলাম, তখন কবি অনেক দূরের দিকে তাকালো, তাকিয়ে কি বলল? কহিল অলখের পাছার বাহিয়া। কি বলল? অলখের পাছার বাহিয়া। অলখ শব্দের অর্থ হচ্ছে অলক্ষ্য। অলক্ষ্য মানে কি? দৃষ্টির অগোচর। দৃষ্টির অগোচর মানে হলো চোখের আড়াল। চোখের আড়াল, ওকে। তার মানে অলখের কি বাহিয়া? পাথার। পাথার শব্দের অর্থ সমুদ্র। বাহিয়া মানে কি? বাহিয়া মানে বেয়ে। কিভাবে বেয়ে? ধরো একটা পাতা বেয়ে জল পড়ছে, ওটাও বেয়ে। আবার কোনো মাঝি নৌকা বেয়ে আসছে, ওটাও বেয়ে। তার সমুদ্রের পরিপ্রেক্ষিতে যদি বাহিয়া কথাটা বলা হয়েছে, কি বাহিয়া আসবে? তরী, তার মানে হচ্ছে নৌকা। তার মানে কবি কল্পনা করেছেন নৌকায় চেপে কোনো সমুদ্র পার হয়ে বসন্ত প্রকৃতিতে আসবে। এটা কবির কল্পনা, এটা বাস্তবে তো প্রমাণ করা সম্ভব না। সেই জন্য সে বলছে, সুদূরে তাকিয়ে বলছে অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, অর্থাৎ চোখের আড়ালে, সবার চোখের অগোচরে, দৃষ্টির অগোচরে কল্পিত সমুদ্র পার হয়ে কল্পিত নৌকায় চেপে বসন্ত কি প্রকৃতিতে এসেছে? আসলেই এসেছে। তাহলে এই প্রশ্নটার কারণ কি? উন্মনা। বেজেছে কি আগমনী গান? এখানে আগমনী গান হচ্ছে আসলে, অর্থাৎ কংগ্রেচুলেশন জন্য, অর্থাৎ স্বাগত জানানোর জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। তো বসন্ত আসলে প্রকৃতি কেমন ধরনের স্বাগত জানায়? পাতা দিয়ে, ফুল দিয়ে, পাখির গান দিয়ে, সেই সবগুলোকে একসাথে বলছে আগমনী গান। যে বসন্ত আসলে প্রকৃতিতে যে সমস্ত লক্ষণ সমষ্টি দেখা যায়, সেগুলো কি দেখা গিয়েছে? ডেকেছে কি সে আমারে? সে কি আমার মধ্যে কোনো প্রভাব ফেলেছে? শুনি নাই রাখিনি সন্ধান। দেখো এতক্ষণ পর্যন্ত কবি যতগুলো প্রশ্ন ব্যবহার করেছেন, যতগুলো কথা বলেছেন, সব ইন্টারোগেটিভ। শুধু প্রথমেই একটা আমরা পেলাম, এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম আমরা দেখলাম যে শুনি নাই, রাখিনি সন্ধান। তার মানে এত কিছু পরিবর্তন প্রকৃতিতে হয়েছে কিনা আমি কিছুই জানি না। কোন কোন পরিবর্তনের কথা তাহলে তিনি জানেন না? প্রথম জানেন না দক্ষিণ দুয়ার খুলে গেছে কিনা, দ্বিতীয় জানেন না বাতাবি লেবুর ফুল ফুটেছে কিনা, তৃতীয় জানেন না আমের মুকুল ফুটেছে কিনা, চতুর্থ জানেন না দক্ষিণা সমীর এই ফুলের গন্ধে অধীর আকুল হয়ে পড়েছে কিনা, তারপর তিনি জানেন না অলখের পাথার বেয়ে বসন্তের তরী সত্যি এসেছে কিনা, এবার জানেন না বসন্ত আসলে যে সমস্ত লক্ষণ সমষ্টি প্রকাশ পায় সেগুলো প্রকাশ পেয়েছে কিনা, এবং শেষ জানেন না সে কবির মধ্যে কোনো প্রভাব ফেলেছে কিনা। ডেকেছে কি সে আমারে?
শুনি নাই রাখিনি সন্ধান, অর্থাৎ এই প্রাকৃতিক পরিবর্তন সম্পর্কে কবি সম্পূর্ণভাবে বেখবর হয়ে আছেন। তিনি জানেনই না এগুলো হয়েছে কি হয়নি। কিন্তু আমরা জানি হয়েছে, কারণ এটাই তো প্রমাণ করে এখনো দেখোনি তুমি, তার মানে পরিবর্তনগুলো হয়েছে। কবি পরিবর্তনের খবর জানেন না, কারণ তিনি উদাসীন অথবা উন্মনা। আচ্ছা যাই হোক, এবার হলো তো, এখন বললো কহিলাম ওগো কবি। এই দেখো ওগো কবি, প্রথমে যদি আমরা যাই, এখানে কিন্তু এই যে আশ্চর্য চিহ্ন সম্বোধন অর্থে ব্যবহৃত হয়েছে, সম্বোধন, তাই তো। কিন্তু প্রথমে যদি আমরা দেখি, প্রথমে কিন্তু হে কবি, এখানে কিন্তু সম্বোধন অর্থে আশ্চর্য চিহ্ন ব্যবহৃত হয়নি, এখানে কিন্তু সম্বোধনে কমা ব্যবহার করা হয়েছে। তাহলে দুটো অনুচ্ছেদে সম্বোধনের ক্ষেত্রে আমরা ভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহৃত হতে দেখলাম। তাহলে কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি, আজ না কিন্তু আজও, তার মানে কি আজ হলেও, মানে হলেও মানে কি, আজ হলেও মানে কি দেরি হয়েছে, যদিও দেরি হয়েছে তারপরও একেবারে না হওয়ার থেকে তো ভালো আজকে হলেও তুমি একটা কি করো, গীতি বা বসন্তের প্রশংসা করে একটা গান রচনা করো। গীতি শব্দের অর্থ কি, গান। তাহলে ওগো কবি, রচিয়া, রচিয়া মানে কি রচনা করে, রচনা করে, রচনা করে মানে কি লিখে, তার মানে ও কবি আজকে হলেও তুমি একটা গান লিখে নাও। বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি ছেমর মিনতি, বসন্ত বন্দনা এর মানে হচ্ছে বসন্তের বন্দনা, সমাসবদ্ধ শব্দ। তব, তব মানে কি, তব শব্দের অর্থ হচ্ছে তোমার, কণ্ঠে শুনি শুনবো, এ মোর মিনতি, মিনতি শব্দের অর্থ ধরো প্রার্থনা। তাহলে ভক্তের কাছে কবির প্রার্থনা হচ্ছে তিনি কবির কণ্ঠে বসন্ত সঙ্গীত শুনতে চান, তাই তো। সেই জন্য বলছে কহিলাম ওগো কবি, রচিয়া লহনা যোগীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি মোর মিনতি, আমার একমাত্র প্রার্থনা হচ্ছে তোমার কণ্ঠে আমি বসন্ত সঙ্গীত শুনতে চাই। যে এখন ভক্ত আমাদেরকে বলছে যে এই কথা যখন আমি কবিকে বললাম, কহিল সে মৃদু মধুর স্বরে, সে অত্যন্ত মৃদু করে কিন্তু চমৎকার কণ্ঠে সে বলল, চমৎকার কণ্ঠস্বরে সে বলল কি, নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান, যে প্রতি বছর তো বসন্ত সঙ্গীত আমি গাই, এবার না হয় আমি বসন্ত সঙ্গীত নাই গাইলাম। তার মানে আমরা বুঝলাম যে ভক্তের কাছ থেকে বসন্তের লক্ষণসমূহ শোনার পরও, নিশ্চিত হওয়ার পরও যে প্রকৃতিতে বসন্ত এসেছে, তারপরও কিন্তু কবি কি করতে চাচ্ছেন না, লিখতে চাচ্ছেন না, উদাসীনতা দেখাচ্ছেন। সেই জন্য বলছে নাই হলো, বলছে না দরকার নাই, না হোক, না হোক এবারে আমারে গাহিতে গান, প্রতি বছর তো বসন্ত সঙ্গীত গাই, এবার না হয় আমি বসন্ত সঙ্গীত নাই গাইলাম। কেন গাইবেন না, বলছে বসন্তেরে আনিতে বরিয়া রহিনী, যে আমি বসন্তকে গান গেয়ে বরণ করে আনবো, তারপর কল্পিত সমুদ্র পার হয়ে নৌকায় চেপে সে প্রকৃতিতে আসবে, ব্যাপারটা তো এরকম না। কীরকম তাহলে ব্যাপারটা, সে ভোলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া, সরিয়া শব্দের অর্থ হচ্ছে কি স্মরণ করে, সে ফাল্গুনকে কাকে স্মরণ করছে, ফাগুনে, ফাগুনে মানে ফাল্গুনকে, ফাল্গুনকে, সে ফাল্গুনকে স্মরণ করে তো ঠিকই এসেছে। তাহলে আমি গান গাইলাম বা না গাইলাম, এটার উপর কি প্রকৃতিতে বসন্ত আসা কিংবা না আসা নির্ভর করে, নির্ভর তো করে না। সেটাই সে বলছে, খুব মৃদু মৃদু করে বলেছে, আস্তে করে বলেছে, মধুর স্বরে বলেছে, নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান। কেন, বসন্তের আনিতে বরিয়া রহিনী, সে ভোলেনি তো, সে তো ফাল্গুনকে ভুলে যায়নি। বসন্ত ফাল্গুনকে কি ভুলে যায়নি, বসন্ত ঋতুরাজ সে যথাসময় এসেছে, এসেছে তা ফাগুনে সরিয়া, প্রকৃতিতে যে ফাল্গুন এসেছে সেই কথা স্মরণ করে বসন্তও তো চলে এসেছে। অতএব আমি একজন খুবই সাধারণ কবি, গান গাইলাম বা না গাইলাম তাতে কি এসে যায়, অতএব আমি না হয় এবার বসন্ত সঙ্গীত নাই গাইলাম। কহিলাম ওগো কবি, আবার দেখো এখানে ওগো কবি বলেছে কিন্তু এখানে সম্বোধনে কমা ব্যবহার করেছে, ওগো কবি অভিমান করেছো কি তাই, যে তুমি গান গাওনি, প্রশংসা করনি, তারপরও প্রকৃতিতে বসন্ত এসেছে, তুমি জানোই না বসন্তের লক্ষণসমূহ প্রকাশ পেয়েছে কিনা, বসন্ত তোমার মধ্যে কোনো প্রভাব ফেলেনি, তুমি কি সেই কারণে রাগ করেছো, সেই জন্য বলেছে অভিমান করেছো। ও কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই,
যদিও এসেছে যে তুমি আহ্বান করনি, প্রশংসা করনি, প্রশংসা সঙ্গীত লেখনি, তোমার কণ্ঠে প্রশংসা সঙ্গীত শোনা যায়নি, তারপরও যদিও এসেছে, তবু তুমি তারে করিলে বৃথাই। তারপরও আমি তোমার ভক্ত, আমি মনে করি তোমার মতো একজন প্রসিদ্ধ কবি জানার পরেও যে বসন্ত সঙ্গীত লেখে না, লিখছে না, সেই কারণে বসন্তের আগমন বৃথা হয়ে যেতে পারে, তবু তুমি তারে করিলে বৃথাই। ঠিক আছে? এরপর কবি বলছে, কহিল সে পরম হেলায়। ভক্ত আমাদের জানাচ্ছে যে এই কথা যখন আমি বললাম এইটুকু, তখন সে বলল কেমন করে? পরম হেলায়, অর্থাৎ আমার কথার প্রতি একেবারেই গুরুত্ব না দিয়ে, আমার কথা যে খুবই গুরুত্বপূর্ণ আমি কথা বলেছি এটা সে একেবারে মনেই করলো না, সে এটাকে খুব সাধারণভাবে নিল, সাধারণভাবে নিয়ে পরম হেলা করে নিও। হেলা মানে কি? একটু অবহেলার ভাব নিয়ে, একটু হালকা করে, একটু গুরুত্বহীনভাবে নিয়ে বলল, বৃথা কেন? আমাকেই জিজ্ঞেস করলো, বৃথা কেন? তুমি কেন বলছো যে যদি এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই? বৃথার প্রশ্ন কেন উঠছে? একজন কবি গান না গাইলে কি ঋতুরাজ বসন্তের আগমন বৃথা হয়ে যাবে? বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে। এখানে ফাগুন বেলা মানে হচ্ছে বসন্তকাল, বসন্তকাল। তাহলে এই ফাল্গুন মাসে, ফাগুন বেলা মানে ফাল্গুন মাসে বা বসন্তকালে ফুল কি ফোটেনি শাখে? আমি কবি গান গাইনি, কিন্তু গাছে গাছে ফুল ফোটেনি কি? তুমি তো বললা যে বাতাবি লেবুর ফুল ফুটেছে, আমের মুকুল ফুটেছে, দক্ষিণা বাতাসে সেই গন্ধ অধীর আকুল হয়েছে। এছাড়া আরও গাছের যে শাখা রয়েছে, শাখায় শাখায় গাছে গাছে কি ফুল ফোটে নাই? তাহলে সেই ফুলেরাই তো বসন্তকে কংগ্রেচুলেট করেছে, স্বাগত জানিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মতো সাধারণ একজন কবি স্বাগত না জানালে, প্রশংসা করে সঙ্গীত না লিখলে কী বা হবে? এই জন্য সে ভক্তের এই কথাটাকে গুরুত্বই দিল না, বলছো বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে। পুষ্পারতি লভেনে কি ঋতুর রাজন। এখানে রাজন শব্দের অর্থ রাজা, তাই তো? লভেনি, লভেনি মানে লাভ করেনি, লাভ করেনি, লাভ করেনি মানে পায়নি, পায়নি। তার মানে আমি প্রশংসা করিনি, সঙ্গীত রচনা করিনি, গাছে গাছে ফুল ফোটে নাই, আমার প্রশংসা পায় নাই, ফুলের প্রশংসা কি পায় নাই? ফুল কি তাদের সৌন্দর্য এবং সুগন্ধ বসন্তকে খুশি করার জন্য নিবেদন করে নাই? করেছো তো, যেমনটা তুমি বলেছ, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, নাহি শব্দের অর্থ নাই। তাহলে মাধবী কুড়ির বুকে, বাসন্তী লতার ফুলে, কুড়ি, কুড়ি মানে কি? ফুল, সেখানে বাসন্তী লতা বা বাসন্তী লতার ফুলে কি সুবাস নেই? করে নাই সে অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য মানে হচ্ছে কি? অঞ্জলি। আচ্ছা, অঞ্জলি জিনিসটা কি? অঞ্জলি মানে হচ্ছে দেবতার উদ্দেশ্যে, দেবতাকে দেবতার কাছে মিনতি জানানোর জন্য, দেবতাকে খুশি করার জন্য, অথবা দেবতার প্রতি ভক্তি জানানোর জন্য, দেবতার প্রিয় বিষয় তাকে উপহার হিসেবে দেওয়ার মানেই হচ্ছে অঞ্জলি। সেই অঞ্জলিটা কি? যেমন মনে করো আল্লাহ, আমরা মুসলমান ধর্মের মানুষ, আল্লাহ তালাকে খুশি করার জন্য নেক আমল দিয়ে থাকি আমরা। নেক আমলে আল্লাহ তালা খুশি হন, ভালো কাজে আল্লাহ তালা খুশি হন। এরকম হিন্দু মিথোলজিতে, হিন্দু ধর্মে দেবতারা এক এক জিনিসে খুশি হন। যেমন শিবকে তুমি বেলপাতা দিয়ে খুশি করতে পারো, ফুল দিয়ে খুশি করতে পারো, মনসাকে দুধ কলা দিয়ে খুশি করতে পারো, এবং অধিকাংশ দেবদেবীর খুশি হওয়ার ক্ষেত্রে মিষ্টান্ন একটি বিশেষ ভূমিকা পালন করে। তুমি দেখবা, আমার মনে করো ভগবান বিষ্ণুকে তুমি তুলসী পাতা দিয়ে খুশি করতে পারো, লক্ষ্মী দেবীকে তুমি পদ্ম দিয়ে খুশি করতে পারো, অথবা তুমি আরও খুশি করতে পারো তাকে ধান দুর্বা দিয়ে খুশি করতে পারো, হ্যাঁ, সরস্বতীকে তুমি পদ্ম দিয়ে খুশি করতে পারো। এভাবে ফুলে অনেকেই খুশি হন, মিষ্টান্নে প্রায় প্রত্যেকেই খুশি হন, সবচেয়ে বেশি অল্পতে খুশি হন শিব, সামান্য একটা বেলপাতা দিলেই খুশি হয়ে যাবেন, সেটাকে বলে অর্ঘ্য। তাহলে ঋতুরাজ বসন্তকে খুশি করার জন্য ফুল বা বাসন্তী লতার ফুল তার সুবাস ও সৌন্দর্য কি নিবেদন করেনি? নিশ্চয়ই করেছে। তাহলে আমি গান গাইলাম বা না গাইলাম তাতে কি এসে যায়? এখন ভক্ত দেখলো যুক্তিতে কবির সাথে পারা যাচ্ছে না, সেই জন্য সে বলছে তোমার কথা মেনে নিলাম, হোক, আচ্ছা তোমার কথাই ঠিক হোক। তাহলে আচ্ছা তুমি তো লিখতে চাও না, বসন্ত সঙ্গীত লিখবা না তো, বসন্তের প্রশংসা করবা না তো, যাও করিও না, তাহলে কি হবে? তাহলে আমাকে বলো, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? বিমুখতা মানে হচ্ছে উদাসীনতা। ওই যে ওখানে উন্মনা, সেটাই এখানে উদাসীনতা। হ্যাঁ,
অর্থাৎ বিরাগ কেন, এতটা তুমি বসন্তের প্রতি এত ঔদাসীন্য দেখাচ্ছ কেন? এত কিছু করে বললাম, বাতাবি নেবুর ফুলের কথা বললাম, আমের মুকুলের কথা বললাম, বসন্ত যে প্রকৃতিতে এসেছে তার লক্ষণসমূহ ধরা পড়েছে সেই কথা বললাম। এটাও যুক্তি দিয়ে তোমাকে বোঝালাম যে তোমার মতো একজন প্রসিদ্ধ কবি বসন্তের এই যে আগমনে যদি সে প্রশংসা করে সঙ্গীত রচনা না করে তাহলে বসন্তের আগমন বৃথা হয়ে যেতে পারে। এত কিছু বোঝানোর পরও যখন তুমি যুক্তি দিচ্ছ, তুমি তো লিখতে চাও না, এটাই বোঝাচ্ছে। লিখো না, হোক তবু। তাহলে আমাকে বলো, বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম, এটা তো বললামই, সাথে আরও বললাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? আমি এটাও বললাম যে ঋতুরাজ বসন্তের আগমন জানার পরেও তুমি যে ঋতুরাজ বসন্তের সৌন্দর্য বর্ণনা করছো না, তার যে প্রশংসা করছো না, এর ফলে বসন্ত হৃদয়ে ব্যথা পাচ্ছে বলে আমার মনে হয়। ঋতুরাজে দেখো এখানে কিন্তু এই যে এ ইজ ইকুয়াল টু কে, আমি কিন্তু বলেছি এই কবিতায় বারবার কি দ্বিতীয়া অর্থে সপ্তমীর প্রয়োগ হয়েছে। ঋতুরাজে, তুমি ঋতুরাজকে কেন ব্যথা দিচ্ছ? তার মানে ভক্তের চিন্তায় কবির এই আচরণ এবং উদাসীনতার জন্য ঋতুরাজ বসন্ত হৃদয়ে ব্যথা পেতে পারে। এই কথার এই যুক্তির গুরুত্ব বুঝে বলল, তখন কবি কি করলো? কহিল সে কাছে সরে আসি। তখন সে আমার খুব কাছে আসলো, কাছে এসে কি বলল? ব্যাখ্যা দিচ্ছে, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। প্রথমে এটা আমরা বুঝি, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। হ্যাঁ, কুয়াশা। উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। তলে মানে নিচে বা জড়িয়ে। মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে শীত ঋতু। তার মানে প্রথম অংশের অর্থ দাঁড়াচ্ছে কি? কুয়াশার চাদর জড়িয়ে শীত ঋতু। গিয়াছে চলিয়া ধীরে, তার মানে আস্তে আস্তে চলে গেছে। কোথায় চলে গেছে? পুষ্পশূন্য দিগন্তের পথে, অর্থাৎ পত্রপুষ্পহীন এই যে দূর দিগন্ত সেদিকে চলে গেছে। কেমনে চলে গেল? রিক্ত হাতে চলে গেছে, রিক্ত হস্তে। রিক্ত মানে হচ্ছে শূন্য হাতে চলে গেছে। তাহার এই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। সেই যে মাঘের সন্ন্যাসী রূপী শীত ঋতু, সেই শীত ঋতু কী করেছে? কুয়াশার চাদর জড়িয়ে এই পত্রপুষ্পহীন দিগন্তের দিকে চলে গেছে। তাকেই আমার খুব মনে পড়ছে, ভুলিতে পারি না কোনো মতে। তো বাচ্চারা, বিষয়টা সহজ হচ্ছে, কবি বসন্তের আগে যে শীত ছিল, সেই শীতের বিয়োগ ব্যথায় এতটাই কাতর যে তিনি বসন্তের আগমন লক্ষ্যই করেননি। তিনি এখনও এই বসন্তের মধ্যে শীতের রিক্ত শূন্য এবং নিঃস্ব যে কুয়াশার চাদর জড়ানো বিদায়, সেই বিদায়কে এখনও তিনি ভুলতে পারছেন না। তাহলে এখন আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন করি, ধরো সাধারণ মানুষ, আমরা কম বুদ্ধির মানুষ প্রশ্ন করতে পারি যে আচ্ছা, তাহলে যখন শীত এসেছিল, শীতের আগে যে হেমন্ত ছিল, সেই হেমন্ত নিয়ে আপনি কেন বিয়োগ ব্যথায় আক্রান্ত হলেন না? বসন্তের সময় কেন আপনি শীতের বিয়োগ ব্যথায় আক্রান্ত হলেন? হতে পারে না? তো সেই ব্যাখ্যা আমি দিচ্ছি। তার আগে এখন যদি আমি তোমাকে সহজ প্রশ্ন করি, কবি বসন্ত সঙ্গীত লিখছেন না কেন, তাহলে তুমি কি বলবা? তোমাকে বলতে হবে, কুয়াশার চাদর জড়িয়ে সর্বরিক্ত সন্ন্যাসীর বেশে যে শীত ঋতু পত্রপুষ্পহীন দিগন্তের পথে শূন্য হাতে চলে গেছে, সেই শীত ঋতুকে কবির খুব বেশি মনে পড়ছে বলেই তিনি বসন্ত সঙ্গীত লিখছেন না। তো এখানে যে বিশেষণগুলো ব্যবহৃত হয়েছে সেগুলোর দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সেগুলো পরীক্ষা খাতায় লিখবা। শোনো, 2-4-5টা সেন্টেন্স, খুব মানসম্পন্ন সেন্টেন্স তোমার সৃজনশীল উত্তরের মান কিন্তু অনেক বাড়িয়ে দিতে পারে। আমরাও বুঝি যে টেক্সটের সাথে তোমার গভীরতর সংশ্লেষ বা সংশ্লিষ্টতা রয়েছে। কীরকম? তুমি যদি বলো শীত চলে গেছে, শীতকে তিনি ভালোবাসতেন, সেই শীতের মমতায় আচ্ছন্ন তিনি, এগুলো কথা তুমি ভুল বলনি, কিন্তু তুমি কিন্তু ভালো শিক্ষার্থীর যে ভাষা, ভালো শিক্ষার্থীর যে শব্দচয়ন, সেটা তুমি কিন্তু বলতে পারো না। তোমার এখানে যেটা বলে দিয়েছে সেটা কি? যে কুয়াশার চাদর জড়িয়ে সর্বরিক্ত সন্ন্যাসীর মতো যে শীত পত্রপুষ্পহীন দিগন্তের পথে শূন্য হাতে চলে গেছে, সেই শীত ঋতুকেই কবির খুব বেশি মনে পড়ছে বলে তিনি বসন্তের সঙ্গীত লেখেননি।
কেন তিনি লেখেননি সেইটা আমরা এখানে আবার ফিরে আসব। সেটার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কী ক্লু দিয়েছে সেই ক্লুটা আমরা একটু দেখব। দেখো আমরা এখানে স্লাইডে সোজা পাঠ পরিচিতিতে চলে এসেছি, তোমার টিকাগুলো আমরা অ্যাড করিনি। আমি পরামর্শ দিব তোমার পাঠ্য বইয়ে যে টিকাগুলো আছে তার মধ্যে সর্বশেষ দুটো টিকা তুমি একটু ভালো করে পড়বা। তিনটেই পড়তে পারো, মাঘের সন্ন্যাসী, তারপর তুমি পড়তে পারো এটা, এই যে গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, আর একটা পড়বা তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। এখানেই রয়েছে ক্লু কেন তিনি হেমন্তের জন্য এত কাতর নন, কেন তিনি শীতের জন্য কাতর। পাঠ পরিচিতির মধ্যেও সেই ক্লু রয়েছে, আমরা আবার ফিরে আসছি দেখো একটু। তাহলে আমি এই কবিতার আলোকে বলতে পারি প্রকৃতিতে বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রয়েছে এই শীতের, বিষণ্ণ শীতের বিদায়ের বেদনা। সর্বরিক্ত সন্ন্যাসীর পেটে কুয়াশার চাদর জড়িয়ে যে শীত ঋতু পত্রপুষ্পহীন দিগন্তের পথে শূন্য হাতে চলে গিয়েছে, সেই শীত ঋতুকেই কবির খুব বেশি মনে পড়ছে, বারবার মনে পড়ছে। সেই কারণে প্রকৃতিতে যে বসন্ত এসেছে সেই বসন্তের লক্ষণসমূহ সম্পর্কে কবি উদাসীন ছিলেন, সেটা তিনি অনুভব করতে পারেননি বলেই তিনি কি বসন্ত সঙ্গীত লেখেননি। এখন ভক্ত তাকে স্মরণ করিয়ে দিলেও এখনও তিনি শীতের বিয়োগ ব্যথায় কাতর আছেন, তাই তিনি লিখতে চাচ্ছেন না, তাই তো। এবার চলো পাঠ পরিচিতির দুটো অংশ রয়েছে, সেই দুটো অংশে কেন তিনি শীত নিয়ে কাতর হলেন, কেন কাতর, শীত নিয়েই কেন কাতর, সেটা আমরা একটু পরে দেখবো। দেখো তাহারে পড়ে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। দেখো বাচ্চারা, এটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে খুব আসে, কিন্তু আমরা দেখি জ্ঞানমূলকের যে মূল তথ্য সেখানে বানানে তোমরা ভুল করো। এই যে মাসিক মোহাম্মদী না, কিন্তু ময় ওকার আছে, কিন্তু এবার হয় আকার আছে, ম সংযুক্ত দয় দীর্ঘইকার। এই বানান ভুল করলে শিক্ষক চাইলে কিন্তু নম্বর নাও দিতে পারে না, আমার ধারণা দিবেন না। পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এই কবিতায় প্রকৃতি ও মানব বনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। দেখো আমরা কি জাজ করি, ধরো তুমি একটা প্রয়োগমূলক গ এর আনসার তুমি শুরু করলা, তুমি জ্ঞানমূলকটা এভাবে লিখলা যে এই প্রকৃতির সৌন্দর্য, ভক্তের কণ্ঠে প্রকৃতির সৌন্দর্য, অথবা কবির ভক্তের প্রশ্নের উত্তরে কবির কণ্ঠে যে প্রকৃতির সৌন্দর্য প্রকাশ পেয়েছে তার সঙ্গে উদ্দীপকের মিল আছে, তাই তো। এরপরে তুমি কি দিয়ে শুরু করবে, আমি জ্ঞানমূলকটা পেলাম, এরপরে তুমি আসলে যখন বর্ণনায় যাবা তখন তুমি কি দিয়ে শুরু করো। আমরা অনেক সময় দেখি শিক্ষার্থীরা শুরু করে যে তাহারই পরে মনে কবিতার মধ্যে কবির স্বামী মারা গিয়েছেন, তিনিই ছিলেন তার কাব্য সাধনার সহায়ক, তাই তো, তাই স্বামীকে তিনি ভুলতে পারছেন। এই কথাগুলো তুমি খারাপ বলনি, এটা তুমি পাঠ পরিচিতির মধ্যে আছে, কিন্তু প্রথম সেন্টেন্সটা যদি এখান থেকে শুরু হয় আমরা ধরে নেই যে তোমার টেক্সট সম্পর্কে দখল আছে। কত চমৎকার করে লেখা দেখো এই কবিতায়, একটু দেখাই। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। তার মানে যে ঘটনা এখানে উপস্থাপিত হয়েছে সেটা হয়েছে প্রকৃতি এবং মানব মনের সম্পর্কের ভিতর দিয়ে। সাধারণভাবে কি প্রকৃতির সৌন্দর্য মানব মনে অফুরন্ত আনন্দের উৎস, বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন, এটাই প্রত্যাশিত। এটাই তো ভক্ত প্রত্যাশা করেছিল এবং বলেছিল, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। ভক্তের প্রত্যাশা মূলত আমাদের প্রত্যাশারই প্রতিধ্বনি। আমরাও তো চাই যে বসন্ত এসেছে, এবার প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করে বসন্তের প্রশংসা করে কবি কবিতা লিখবেন। সেটাই বলছে অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে, তিনি তাকে ভাবে ছন্দে সুরে অর্থাৎ তার রচনার মাধ্যমে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। এবার এটা তো বুঝলাম, কিন্তু আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে আমাদের যদি কোনো আত্মীয় মারা যায় তাহলেও কি আমি বৃষ্টিতে অতটাই উৎফুল্ল হব? নিশ্চয়ই হব না, কারণ আমি তখন শোকগ্রস্ত। সেই কথাটাই বলছে। কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভারাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। তাহলে বাচ্চারা এইটুকু, শিক্ষার্থীরা এইটুকু কিন্তু আলাদা। কিন্তু এখান থেকে কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভারাতুর থাকে, বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না, তাই তো। তাহলে এখানে সবুজ দাগ দেওয়া যে অংশটুকু সেটা একটা ভাব, এইটা আর একটা ভাব। তাহলে এভাবে প্রভাবিত হয়। আমি এটার উপরে উদ্দীপক লিখে বলবো কবিতার সাথে কিভাবে সাদৃশ্য আছে। তাহলে তুমি বলবা প্রকৃতির সাথে যে মানব মনের সম্পর্ক থাকে, ভক্তের
ভক্তের যে আলাপচারিতা অর্থাৎ ভক্ত চরিত্রটির মধ্য দিয়ে যেটা প্রকাশ পেয়েছে তার সঙ্গে উদ্দীপকের মিল আছে। তারপর আমরা বলবো উদ্দীপকের সাথে মিল থাকলেও কবিতার যে কবির মনের যে দুঃখ ভারাক্রান্ত অবস্থা সেটা উদ্দীপকে প্রকাশ পায়নি। তখন তুমি বলবা কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন বা মানুষের মন কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভারাতুর থাকে, তাহলে প্রকৃতি তার সৌন্দর্যের সমস্ত আয়োজন সত্ত্বেও তার অন্তরকে স্পর্শ করতে পারবে না। কবিতায় উল্লেখিত কবি শীতের বিয়োগ ব্যথায় আক্রান্ত, সর্বরিক্ত সন্ন্যাসীর বেশে যে শীত রিক্ত শূন্য হাতে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে, সেই শীত ঋতুর বিয়োগ ব্যথায় তিনি কাতর, তাই তিনি বসন্তের আগমনও লক্ষ্য করেননি এবং বসন্ত সঙ্গীত লেখেননি। জাস্ট এভাবে মিলিয়ে দিতে পারলেই হবে। মনে রাখবা তোমার অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু আমি সেটাকেই অ্যাপ্রিসিয়েট করব যেটা টেক্সটের সাথে সম্পর্কিত। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপথ ঘটেছে, অর্থাৎ তিনি কেন শুধু শীত নিয়েই আক্রান্ত হয়ে পড়লেন, এই হচ্ছে তার ব্যক্তি জীবনের কারণে। তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসেন। নেহাল হোসেন তো শুধু স্বামী নন, তার ভালোবাসার মানুষ, মামাতো ভাই, তাই তো? তাদের বাড়িতেই তার বেড়ে ওঠা, তার বাবা চলে যাওয়ার পরে। তাহলে এই যে যার প্রতি এত, এবং যে তাকে পদে পদে সাহায্য করেছেন, এই কবির কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই সুফিয়া কামালের, তারপরও তিনি দেখো কত চমৎকার কবিতা লিখেছেন। আমরা ছোটবেলায় পড়েছি কি যেন, আজিকার শিশু। তো এই যে এত চমৎকার একটা কবিতা লিখলেন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া, তো সেই ক্ষেত্রে স্বামী অথবা ভালোবাসার মানুষের সহযোগিতা ছাড়া, অনুপ্রেরণা ছাড়া সেটা সম্ভব? সেই ভালোবাসার মানুষটি, তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে নেমে আসে এক প্রচণ্ড শূন্যতা নেমে আসে, তাই তো? এই ঘটনায় তার ব্যক্তি জীবন কাব্য সাধনায় নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। তাহারেই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে সেই বিষাদময় রিক্ততার সুর। এই হচ্ছে কবিতার সুর। কি সুর? বিষাদময় রিক্ততার সুর। এখন যদি আমি প্রশ্ন করি উদ্দীপকে কবিতার মূল সুর প্রকাশ পেয়েছে কি, তাহলে কবিতার মূল সুর কি? এই যে বিষাদময় রিক্ততার সুর এখানে বলে দেওয়া আছে, তুমি দেখবা সেই রিক্ততার সুর আছে, নাকি প্রকৃতির সৌন্দর্য আছে, নাকি শীতের রিক্ততা আছে, কোন বিষয়টা আছে, নাকি কবির অন্তরে বিষণ্ণতার সুর ও রিক্ততার হাহাকার আছে? এই বিষয়গুলো উদ্দীপকের সাথে কিভাবে সম্পর্কিত, কবিতার কোন অংশের সাথে সম্পর্কিত? বসন্তের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে, শীতের রিক্ততা বর্ণনা করা হয়েছে, কবির অন্তরের যে হাহাকার সেটাও বর্ণনা করা হয়েছে। তাহলে এই বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। আমি একটা ভুল উপস্থাপন তোমাদের দেখতে পাই যখন আমরা বোর্ড পরীক্ষার খাতা দেখি, কিংবা তোমরা বড় পরীক্ষাগুলো, বিশেষ করে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, বর্ষোত্তীর্ণ পরীক্ষা যখন এই কবিতার আনসার লেখো, তখন আমি দেখি উত্তরগুলো স্বামী 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 শব্দে ভরা, যে কবি স্বামী হারাই গেছে, স্বামী তাকে ভালোবাসতো, স্বামীকে তিনি ভুলতে পারছেন না। কিন্তু আমারকে এই কথাগুলো যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা ধরে নেই যে এই কবিতার মূল যে সুর, মূল যে উপস্থাপন, সেটা সম্পর্কে তোমার ধারণা কম। কারণ এই কবিতার মধ্যে স্বামী শব্দটি একবারও ব্যবহৃত হয়নি, প্রসঙ্গক্রমে উল্লেখ করা হয়েছে, তাই তো? এই যে দেখো, এই কবিতায় দুঃখময় ঘটনার ছায়াপথ ঘটেছে, এই কথা কবিতার মধ্যে নেই। কবিতার মধ্যে কি আছে? কবিতার মধ্যে আছে কি আছে? কবিতার মধ্যে আছে যে উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। এই যে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা, এইটাই হচ্ছে মূল কথা। তোমার উত্তরের ফিনিশিং এটা দিয়ে হওয়া উচিত। প্রসঙ্গক্রমে তুমি স্বামীর কথা মনে রাখতে পারো, তাহলে তুমি স্বামীর কথাটা কিভাবে উপস্থাপন করবা? তোমাকে উপস্থাপন করতে হবে যে তার কাব্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে তার কাব্য সাধনায় এক দুঃসহ বিষণ্ণতা নেমে আসে, তাই তো? এরপর শীতের প্রকৃতির সাথে কবির অন্তর প্রকৃতির যে নিঃস্বতা ও রিক্ততার সাদৃশ্য থাকার কারণেই তিনি শীতের করুণ বিদায়কে কোনোভাবেই ভুলতে পারছেন না। তার হৃদয় শীতের রিক্ততা নিয়ে আচ্ছন্ন হয়ে আছে। সেই জন্য বসন্ত এলেও ফিনিশিং কি হবে? বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে শীতের করুণ বিদায়ের বেদনা। তুমি কিন্তু স্বামীর বেদনা দিয়ে ফিনিশিং দিতে পারো না, তুমি কোথাও আমাকে দেখাতে পারবে না। তোমার কোনো টিকায় ওভাবে ফিনিশিং নাই, তোমার পাঠ পরিচিতিতেও ফিনিশিং কে? উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। স্বামীর কথাটা তুমি প্রসঙ্গক্রমে উল্লেখ করবা, কিন্তু ফিনিশিং কিন্তু তোমাকে শীত দিয়েই দেওয়া উচিত।
কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। আমরা কিন্তু বলেছিলাম, তাহলে নাটকীয় উপস্থাপনের প্রধান বৈশিষ্ট্য কি বাচ্চারা? নাটকীয় বৈশিষ্ট্যের প্রধান বিষয় হচ্ছে গঠন রীতির দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। আমরা এটাই বলেছিলাম যে বিভীষণের প্রতি মেঘনাদেও কিন্তু আমরা এই সংলাপ নির্ভর উপস্থাপন দেখেছি, সেটাই হচ্ছে নাটকীয়তার মূল কথা। কবিতার আবেগের ভাববস্তু বিষণ্ণতার সুরে সুললিত ছন্দে মাধুর্যমণ্ডিত সহজে, এবং এইগুলো দরকার নাই আমাদের, এই সুললিত টুললিত দরকার নাই। তাহলে বিষয় হচ্ছে কবিতার মধ্যে কিন্তু স্বামীর উল্লেখ নেই। আমরা বলবো প্রসঙ্গত তার কাব্য সাধনার প্রধান সহায়ক উৎসাহদাতা স্বামী সৈয়দ নিহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনের যে বিষণ্ণতা নেমে আসে, তার কাব্য সাধনা যে স্তব্ধ হয়ে যায়, তাই উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। অর্থাৎ ফিনিশিংটা দিতে হবে তোমাকে শীত দিয়ে, রাইট? তাহলে আমরা কি বুঝলাম? যে মানুষের মন প্রকৃতি দ্বারা প্রভাবিত, আর প্রকৃতি ও মানব মনের সম্পর্ক এখানে তাৎপর্যময়ভাবে উপস্থাপন করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনে অফুরন্ত আনন্দ দেয়, এবং সংবেদনশীল মানব হৃদয়, বিশেষ করে কবি সাহিত্যিকরা সেটাকে সুরে ছন্দে ভাবে ফুটিয়ে তুলবেন। আমাদের মতো সাধারণ মানুষের কাছে সেটাই প্রত্যাশিত। কিন্তু কবির মন যদি কোনো কারণে দুঃখ ভারাক্রান্ত, শোকগ্রস্ত বা বেদনা ভারাতুর থাকে, তাহলে প্রকৃতি তার সৌন্দর্যের সমস্ত আয়োজন সত্ত্বেও সেই শোকগ্রস্ত হৃদয়কে স্পর্শ করতে পারে না বা প্রভাবিত করতে পারে না, যেটা বসন্তের আগমনেও কবির বসন্ত সঙ্গীত রচনা না করার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমার ধারণা এই কবিতা তোমরা পারোই, ভালোই পারো। তারপর আমি তোমাদের একটু ভুল উপস্থাপন বললাম যে তোমরা শুধু স্বামী স্বামী দিয়ে উত্তর করবা না। আর আসলে তোমাদেরও দোষ খুব কম। আমাদের যে উদ্দীপকগুলো পরীক্ষাতে আসে, সেই উদ্দীপকগুলোই আসলে ওই স্বামী কেন্দ্রিক আসে বলে তোমাদের উত্তরটাও ওই স্বামী স্বামী মার্কাই হয়ে যায়। কিন্তু কবিতার মধ্যে যে স্বামী শব্দটি ব্যবহৃত হয়নি, শীতের রিক্ততার পরিপ্রেক্ষিতে এবং বসন্তের সৌন্দর্যকে শীতের বিপরীতে স্থাপন করে মানব হৃদয়ের, শোকগ্রস্ত মানব হৃদয়ের যে অবস্থা, সেটি উপস্থাপন করা হয়েছে। সেরকম ভালো উদ্দীপক না হওয়াতেই আসলে উত্তরগুলো এরকম ভুলভাবে উপস্থাপিত হয়। তা আমি তোমাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আমি আশা করি কবিতাটি তোমরা ভালো করে বুঝেছ। আমার জন্য সবাই দোয়া করো, যাতে আরও ভালো ক্লাস তোমাদের উপহার দিতে পারি। তোমাদের সঙ্গে সময়টি ভালো কাটলো। আসসালামু আলাইকুম।